আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আসলে আমার আপু থেকে শোনা। আপুদের একজন ব্যাচমেট একটা ভাইয়ের ঘটনা। জি। তো তখন মানে অ্যানাটমি কার্ডের ভাইবা ছিল। তো ওই ভাইয়াটা ওই দিন মানে বাসা থেকে হোস্টেলে আসছিলেন। তো হোস্টেলে আসার পথে যখন হোস্টেলে সিঁড়ি দিয়ে উঠবেন তখন মানে ওই ভাইয়াদেরই আরেকজন ব্যাচমেট উপর থেকে নামছিলেন। তো উনি বলছিলেন যে চল মানে কালকে তো কার্ডের ভাইবা, অ্যানাটমি কার্ডের ভাইবা, আমরা একটু ডিসেকশনটা দেখে আসি। তো যে ভাইয়াটা বাসা থেকে আসছিলেন ওই ভাইয়াটা বলছেন এখন আগামীকালকে তো ভাইবা, এখন এই মুহূর্তে তো সন্ধ্যা, এখন তো কখনো মানে ডিসেকশন রুম খুলবে না। তো বলে কি চল দাদুকে গিয়ে বলে দেখি, দাদু খুলে কিনা দেখি। বলে কি খুলবে না, বলে কি তুই আমাকে জাস্ট মানে ডিরেকশন দে, মানে একটু দেখাই দিবি যে কিভাবে ডিরেকশনের মাসিলগুলো কিভাবে দেখা যায় অথবা এভাবে না। তো তারপর ভাইয়া আর ওনারা দুজন মিলে তো ডিসেকশন দাদুর ওখানে গেলেন। তো দাদুকে অনেক বলার পর, দাদুকে কিছু টাকা দেওয়ার পর তারপর দাদু ডিসেকশন রুমের দরজাটা খুলে দিলেন। তো বললেন যে যদি সিনিয়র স্যার কেউ জানতে পারে তাহলে তো আমার চাকরি চলে যাবে। তো আমি বাইরে দরজাটা বন্ধ করে দেই, কিছুক্ষণ পরে এসে খুলে দিব, তোমরা দুজন ওখানে ভিতরে থাকো। এভাবে বলে তো ওনারা দুজন ফ্রেন্ড ভিতরে ঢুকলেন, লাইট জ্বালালেন, গিয়ে মানে একজন ফ্রেন্ড আরেকজনকে দেখাচ্ছেন। তো আরেকটা যে ফ্রেন্ডটা গিয়েছিল, তো ফ্রেন্ডটা বলছেন কি আমি এখনই আসছি, তুই 5 মিনিট থাক, মানে 5 মিনিটের মধ্যে চলে আসছি। তো এইভাবে বলে ওই ভাইয়াটা কি করলেন, আর ওনার ফ্রেন্ডটাকে রেখে ওই ভাইয়াটা বেরিয়ে পড়লেন। এখন ওই ভাইয়াটা জানতেন না যে দাদুটা বাইরে দরজা বন্ধ করে দিয়েছে। তো এরপর ওই দাদুটা পরদিন সকালবেলা দাদুটা মনে পড়েছিল যে মানে এভাবে তো মানে বাইরে দরজা বন্ধ করে লাগিয়ে চলে এসছেন। তো উনি কি করছেন, তাড়াতাড়ি দৌড়ে মানে ওনার যখন মনে পড়েছিল সকালবেলা, তো তাড়াতাড়ি মানে ক্লাসে অন্য স্টুডেন্ট আসার আগেই উনি তাড়াতাড়ি গিয়ে রিসেপশনের রুমে খুলে এখন দেখলেন যে ওই ভাইয়াটা নিচে পড়ে আছেন পাশে, মানে ওই ক্যাটেভারটা যেভাবে শোয়ানো ছিল উনি ঠিক নিচে এভাবে শোয়ানো আছেন। তো ওনার মানে মুখে এক ধরনের মানে মানে কাটা দাগ। আচ্ছা। তো উনি ওখানে মানে সেন্সলেস অবস্থায় ছিলেন। তো পরে দিয়ে ওই দিন ওই কার্ডের ভাইবাটা মানে ক্যান্সেল করা হয় যেহেতু একজন অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো পরে দিয়ে ওই ভাইয়াটাকে মানে কোনো স্টুডেন্টকে জানানো হয়নি আসলে ঘটনাটা। তো তারপর সিনিয়র ডক্টররা আর ক্লাসের টিচাররা সবাই মিলে মানে মানে ঘটনাটা জিজ্ঞেস করলেন যে আসলে কি হয়েছিল। তো ভাইয়াটা যে বললেন যে মানে গতকালকে মানে উনি একটা ভাইয়াটা আসলে সেন্সলেসই ছিল। ওই দাদু যিনি বললেন যে আমি তো ওকে আরেকজনের সাথেই আসতে দেখছি। তো ভাইয়াটা বললেন যে হ্যাঁ আমি তো আমার ফ্রেন্ডের সাথে এসেছি। তো পরে দিয়ে মানে ওনারা হোস্টেল সুপারভাইজার উনি চেক করে দেখলেন যে আসলে যে ভাইয়াটার সাথে এসেছিলেন বলছিলেন ওই ভাইয়াটা আসলে হোস্টেলেই ছিল, ওই ভাইয়াটা ওখানে ছিল না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আজকে আপনাদেরকে আমার সংগ্রহ করা একটা কাহিনী শোনাবো। আমি যেহেতু বিদেশে থাকি, আমার বেশিরভাগ সংগ্রহ করা কাহিনী বিদেশিদেরকে নিয়ে। আমার আজকের কাহিনীটা একটা বিদেশি মহিলাকে নিয়ে। মহিলাটার বয়স 30 ঊর্ধ্বে। উনি একজন সিঙ্গেল মাদার, মানে উনি এবং ওনার ছোট একটা ছেলে ছাড়া আর কেউ ওনাদের সাথে থাকতেন না। মহিলাটি সারাদিন কাজ করতেন, তারপরে বিকাল না হলে সন্ধ্যা হলে উনি ওনার ছেলেকে বেবি সিটারের কাছ থেকে নিয়ে আসতেন। কাজে যতক্ষণ উনি কাজে থাকতেন ছেলেটাকে অন্য কারো বাসায় রেখে আসতেন দেখাশোনা করার জন্য। এমন একটি দিনে মহিলাটি বিকালবেলা ওনার ছেলেকে নিয়ে বাসায় ফিরলেন। বাসায় ফিরে যথারীতি খাওয়া দাওয়ার পরে উনি ক্লান্ত হয়ে টেলিভিশনের সামনে বসলেন, ওনার ফোনটা পাশে রেখে। এমন সময় ওনার ছোট ছেলে এসে বায়না ধরলো যে সে মায়ের ফোনটা নিয়ে খেলবে। ছেলেটার বয়স আনুমানিক 5 থেকে 6 বছর হবে। মহিলা ছেলেকে ফোন নিয়ে গেম খেলার অনুমতি দিলেন, কিন্তু উনি কড়া করে ছেলেকে নিষেধ করে দিলেন যাতে ছেলে কাউকে কল না করে অথবা কাউকে যেন টেক্সট না করে। ছেলেটি যথারীতি মায়ের ফোন নিয়ে চলে গেল অন্য ঘরে। দেখতে দেখতে রাত হয়ে গেল। যখন রাত প্রায় 12টা, মহিলাটা তন্দ্রার মধ্যে চলে এসেছিল। এর মধ্যে মহিলা হঠাৎ জেগে উঠে টেলিভিশন বন্ধ করে ঘুমানোর কথা চিন্তা করলেন। উনি তখন উঠে এসে ওনার ছেলের ঘরে গেলেন দেখতে যে ছেলে ঘুমিয়েছে কিনা। এসে দেখলেন যে ছেলে ঘরে নেই। উনি তাড়াতাড়ি ওনার নিজের ঘরে গেলেন, গিয়ে দেখেন যে ছেলে মায়ের বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে ফোনটা পাশে নিয়ে। মহিলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর উনি ছেলের হাত থেকে ফোনটা নিয়ে দেখলেন যে ছেলে কি কি করছিল। উনি দেখলেন যে বেশ কিছু গেম খোলা ছিল, উনি আস্তে আস্তে সেগুলো বন্ধ করলেন। তারপর দেখলেন যে ছেলে বেশ কিছু ফটো তুলেছে,
ফোনের ক্যামেরা দিয়ে এক এক করে ফটোগুলা মহিলা ডিলিট করা শুরু করলেন। ডিলিট করতে করতে হঠাৎ একটা ফটোতে এসে মহিলার চোখ আটকে গেল। ফটোটা ছিল ওনার ঘুমন্ত ছেলের, যেটা অনেক উপর থেকে তোলা হয়েছে। শুধু তাই নয়, ফটোটাতে ওনার ছেলের ছাড়াও আরেকজন বয়স্ক মহিলার অর্ধেক মুখ দেখা যাচ্ছে। এটা দেখে উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন, কারণ প্রথমত এই বাসায় উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ থাকে না। দ্বিতীয়ত, এত উঁচু থেকে কোনো ছবি মানুষের পক্ষে তোলা সম্ভব নয়। তাহলে ওনার ঘুমন্ত ছেলের ফটোটা কে তুললো? উনি তন্ন তন্ন করে বাসা খুঁজলেন, উনি পুলিশে ফোন করলেন, সবাই পুলিশরা এসে ওনার বাসা সার্চ করলেন, কিন্তু কাউকে পাওয়া গেল না। এটাই ছিল আমার কাহিনী। ধন্যবাদ। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের এইখানে রয়েছেন ডক্টর তানজিনা ফারহাদ তন্নি, এবং আমরা তার একটা ঘটনা শুনবো। এবং খুবই অদ্ভুত ঘটনা। তিনি একজন মেডিকেল স্টুডেন্ট এবং তিনি একজন ডাক্তার, এবং তার একদম পড়াশোনার শেষের দিকে তিনি, এবং এই মানে জাস্ট ইয়ার কি করতে করতে একটা ঘটনা তার সাথে ঘটে গেছে, সেটাই আমরা শুনবো। একটু প্লিজ আপনার ঘটনাটা একটু বলবেন তন্নি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি তানজিনা ফারহাদ তন্নি। এখানে অবশ্য অনেকে আমাকে টিউলিপ নামে চেনে। আমি কক্সবাজার মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার বলছি। ঘটনাটি আজ থেকে 4 বছর আগে। আমি যখন ফার্স্ট ইয়ারের শেষের দিকে, আমাদের মেডিকেলে 3টা প্রফেশনাল এক্সাম হয় সাধারণত আমাদের পূর্ণাঙ্গ এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য। আমি যখন ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার্থী তখনকার ঘটনা। আমার 3rd টার্মের ঠিক আগ মুহূর্তে আমার আব্বুর অসুস্থতার কারণে আমাকে ক্লাস ছেড়ে সবকিছু ছেড়ে চলে যেতে হয়। প্রায় ঢাকা থাকতে হয় আমার মাসখানেকের উপর। এর জন্য আমার পড়াশোনায় বেশ অনেকটাই গ্যাপ পড়ে যায়, যার কারণে আমাদের লাস্ট যে টপিকটা ছিল দ্যাটস ব্রেইন অ্যান্ড আইবল, অর্থাৎ মস্তিষ্ক এবং চোখের ঘটনা, চোখ রিলেটেড জিনিসগুলো। তো এটা আমার সম্পূর্ণই পড়া হয় না, বাকি থেকে যায়। যখন আমার বাবার অপারেশনের পরে আমি ব্যাক করি কক্সে, সে পরীক্ষা ঠিক আগে আমরা সবাই গ্রুপ স্টাডি করার জন্য ডিসেকশন রুমে বসি। ওখানেই আমরা সব ভিসেরা বা আদার্স ওগুলো আমরা দেখি, ওগুলো নিয়ে নাড়াচাড়া সবকিছু ওখানে বসে। যেহেতু আমার ওই জিনিসটা একদমই নতুন, তো আমারই কিছু ফ্রেন্ড, আমি নাম বলছি না, ওরা আমাকে জিনিসটা বুঝিয়ে দেয়, হেল্প করে। ওদের কাছে আমি সত্যি অনেক গ্রেটফুল। ওরা না বুঝালে আসলে সত্যি আমার অনেক গ্যাপ থেকে যেত। তো যাই হোক, পড়ানোর সময় এক ফাঁকে দুষ্টুমি করতে করতে আমি একজনকে বলেই ফেলি যে ব্রেনটা দেখতে তো অনেক সুন্দর। তো তখন আমার পাশে যে ফ্রেন্ডটা, সে আমাকে দুষ্টুমি করে বলে, আপনি ভিজুয়ালাইজ করতে পারছেন জিনিসটা? হ্যাঁ, মানে এখনো মনে পড়ছে যে আমাকে বলছে যে এত সুন্দর লাগছে, তুই খেয়ে ফেল। আমি বললাম তাই, আচ্ছা ঠিক আছে, ভেবে আন, আমি খেয়ে দিব। জাস্ট পুরোটাই সম্পূর্ণ ফান, কোনো ইনিশিয়েটিভলি কাজগুলো করা না যে আমি ইচ্ছা করে করব বা ইচ্ছা করে কিছু করেন, মুখ থেকে ফসকে বলে যাওয়া, জাস্ট এতটুকুই। সেদিনের মতো সেদিনই আমি প্রথম হাত দিয়ে ব্রেন নিজে করে দেখলাম, শিখলাম কিছু টুকটাক জিনিস। খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, ব্রেনের ব্যাপারগুলো খুবই জটিল। তো একদিনে তো আসলে এই ব্যাপারগুলো হওয়া সম্ভব না, কয়েকবারই ধরতে হয়। কিন্তু সবচেয়ে আমার খারাপ লাগার জায়গাটা হচ্ছে এটা যে আমি যেদিনে এই সন্ধ্যাবেলায়, সেদিন রাতে, মানে মানুষের স্বপ্ন তো সাধারণত মনে থাকে না, বলে যে স্বপ্ন অধিকাংশ সময় ভুলে যায় যা দেখে মানুষ। তো যা দেখলাম, যা হলো সেটা হলো, স্বপ্নে আমি আমার পরিচিত মানুষদেরকেই দেখলাম। মানে সবসময় বলে যে স্বপ্ন মানুষ যা নিয়ে চিন্তা করে তারই একটা প্রভাব নাকি মানুষের স্বপ্নে পড়ে আর কি সাধারণত। তো আমি অনেক হরিবল স্বপ্নই তো মানুষ দেখে, সেরকমই হয়তো একটা ছিল। কিন্তু কষ্ট হচ্ছে যে আমি যা দেখেছি, আমি যে মানুষগুলোকে দেখেছি তারা আমার খুবই কাছের মানুষ, খুবই পরিচিত মানুষ। এইটা হচ্ছে মানে আসল জায়গাটা, যে আপনি স্বপ্ন দেখছেন এবং আপনি একে একে সেই মানুষগুলোকে দেখছেন, যে মানুষগুলো আপনার কাছের মানুষ এবং যে মানুষগুলো আপনার প্রিয় মানুষ, এবং সেই মানুষগুলো আপনি মানে মাথার খুলি ছাড়া মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ। মানে সামনে যখন দেখছি যে হ্যাঁ সব ঠিক, সম্পূর্ণ ঠিক, কিন্তু একটু ভালো করে যখন দেখলাম যে শুধু ক্র্যানিয়াল ফোল্ড, আমরা দ্যাটসম্যান যে মাথার উপরে হাড়টা, শুধুমাত্র সেটা নেই, আমার পক্ষে সেইটা হরিবল স্বপ্ন হতে পারে, চিন্তা করা যায়। আর যদি তারা অপরিচিত হতো তাহলে হয়তো এতটা কষ্ট বা মানে
কষ্টের চেয়ে বেশি যেটা ভয় আমি পেতাম না। আমি সাধারণত ভয় অনেক কম পাই, তা অনেকেই জানে। এবং এটা আপনি বারবার দেখেছেন এই সপ্তাহটা। হ্যাঁ, তারপরে হচ্ছে সেদিনের মতো চলে যায়। এরপরের কথা হচ্ছে যে আমার যে ভিতরে একটা ভয় ঢুকে যায়, আমি আর এরপর আসলে ব্রেন নিয়ে আর কখনোই আমি করিনি আর কি, মানে আর পড়িনি। পরীক্ষার আগে আমি আর সেটা নিয়ে পড়া হয়নি আমার। তো জাস্ট আমার ভাইবার আগে আমি শুধু দোয়া করতাম আল্লাহর কাছে যে এক্সটার্নালের সামনে যখন আমি যাব, আমাকে আদার্স সব বলুক, কিন্তু আমাকে যেন ব্রেন উঠাইতে না বলে। আমার ভিতরে কেন একটা ফোবিয়া ঢুকে গেছে একদম। নিজের ভিতরে। তো আমি প্রায় ভুলতেই বসেছিলাম ঘটনাটা, ভাবছিলাম 8-10টা হরিবল স্বপ্নের মতোই মনে হয় এটা আমার লাইফে। কিন্তু দুঃখজনক ব্যাপার সেটাই যে জাস্ট 4th ইয়ারে আমি আর 3 বছর পারানোর পর বাসায়, গত অটোতে যখন বাসায় ছিলাম, আপনারা অধিকাংশ জানেন যে আদালত একটা খুব এপিসোড হয় সোনিয়াতে, খুব ফেমাস একটা অনুষ্ঠান। তো সেখানে একজন নিউরো সার্জন ডিস্কের একটা প্রোগ্রাম ছিল, যেখানে সে একজন সাইকো নিউরো সার্জন থাকে, যে হচ্ছে ব্রেন ফ্রাই করে খাওয়াটাই হচ্ছে তার এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। তো এটা আমার বোন, ছোট বোন আমার রেবিন, সে খুব দেখে, কিন্তু ও এটাই কখনো এপিসোডটা দেখে না। যখন ও রিপিটেড হয় ও বলে এটা আমার খুব খারাপ লাগে। তো আমি সেদিন ওর সাথে আবদুষ্টম করে বলে এটা খারাপ লাগার কি আছে, এটা তো সবচেয়ে সুন্দর এপিসোড, মজার এপিসোড। তো কি বলবো আসলে, সেদিন আসলে আমি কোনো ওকে আসলে ফান করেই কথাটা বলা, ওর সাথে দুষ্টুমি করে, মানে অ্যাগেন আমি কথাগুলো আর বলতে চাচ্ছি না। সেম স্বপ্ন আমার সাথে সেদিন রাতেও রিপিট হয়েছে। যতবার আপনি এই কথাটা উচ্চারণ করেন বা যতবার আপনি আমি আসলে এখন কি বলবো, আমি যে আজকে এখন ঘটনাটা বলছি আমি নিজেও জানি না যে আজকে রাতে কি আপনি কি দেখবেন, আসলে কিছু হবে কিনা, আমার সাথে আদৌ কিছু হবে কিনা। এটা সৌজন্য আপনার সাজেশন কি? আমি কোনো ব্যাখ্যা জানি না ভাই, আপনি কি কোনো ব্যাখ্যা? আই ডোন্ট নো, মানে আপনি বলুন প্লিজ আপনার ঘটনা। রাহাত। হ্যালো এভরিওয়ান, আমি রাহাত হাসানানি। জি। আমি যে ঘটনাটি বলছি ভাইয়া, এটা কক্সবাজারের একটি গ্রাম অঞ্চল খুরুশকুল নামে পরিচিত। জি। ওখানে একটি শ্মশান আছে, ঘটনাটি শ্মশানের সাথে রিলেটেড। জি। অ্যাকচুয়ালি আমার একটা বড় ভাই ঘটনা, তিনি বেসিক্যালি একজন বাইক রাইডার। আচ্ছা। আমরা তো ওই ভাইয়ার থেকে শুনি ঘটনাটি। ভাইয়ার গার্লফ্রেন্ড থাকে অ্যাকচুয়ালি খুরুশকুলে। তো ভাইয়া একটু ডাউটফুল মানুষ, তো সে প্রচুর পরিমাণে মানে তার গার্লফ্রেন্ডকে স্ট্রিক্ট করে রাখে। তো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার সময় তিনি হঠাৎ খেয়াল করেন যে তার গার্লফ্রেন্ড অন্য একজন মানুষের সাথে মানে চলে যাচ্ছে। তো ঠিক সেই মুহূর্তে সে গার্লফ্রেন্ডের কাছে ফোন দিলে সে বলে যে আমি তো আছি, বাসায় আছি। তখন সে বলে না, আমি একটু আগে তোমাকে যেতে দেখেছি। তো বললো আমি তো আমাদের উঠোনে আছি, তুমি চাইলে দেখতে পারো। তখন ভাইয়া দূরের থেকে একটু করে, মানে ঘরে তো যেতে পারতেছে না, দূরের থেকে একটু করে খেয়াল করছে যে আপু আছে বাসায়। তখন ব্যাক করে দেখতে যাচ্ছে সে, মানে একটু আগে যেটা দেখেছে, মানে ব্যাক করে দেখতে যাচ্ছে ও আসলে কি ঠিক দেখেছে কিনা। ঠিক শ্মশানের সামনে এসে তাকে একটা মানুষ বাইক দাঁড়া করে ফেলে এবং স্টপ করে তার হাতটা কঠিন ভাবে ধরে ফেলে, এবং তার চাহনিটা ছিল অনেক উইয়ার্ড। ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল, স্পষ্ট মনে আছে। এবং তিনি তার হাতটা ছুটায় একটু বাইকটা যখন টান দেয়, তখন কঠিন ভাবে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এবং তখন দেখে খুব হা হা করে হাসছে, মানে খুব হরিবল ভাবে হাসি দিচ্ছে। দেন সে কোনোভাবে বাইকটা উঠায়, টান দেয়। এবং ভাইয়া আমরা যতটুকু জানি বাইক রাইডাররা বলেন যে বাইক থাকা অবস্থায় নাকি কোনো ক্ষতি করা যায় না, কিন্তু সে টান দেওয়ার পরে আরেকটু যাওয়ার পরে তাকে এমন ভাবে ধাক্কা দেয় তিনি ছিটকে গিয়ে নদীতে পড়েন। পাশে একটা নদী থাকে, নদীতে গিয়ে পড়েন এবং সে ডিফিকাল্টলি ইনজুর্ড হয়। ওকে, থেকে চলে যাব আমাদের কক্সবাজারের আরো একজন অতিথি। তিনি তার নাম সাকিব এবং তার কাছে এবং তার বাসার একটা ঘটনা আমরা শুনবো। Hello listeners, this is Sakib, কক্সবাজার পলিটেকনিক 6th সেমিস্টার সিভিল ডিপার্টমেন্ট। এখন আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি তা আমার বাসায় ঘটে যাওয়া একটি ঘটনা। এটি আমার সাথে এখন থেকে প্রায় 1 বছর আগে ঘটে যায়। ঘটনার আগে আমি আমার বাসা সম্পর্কে একটু বর্ণনা দিয়ে নিতে চাই। আমার বাসাটি একটি সরকারি কোয়ার্টারে, যেটি ব্রিটিশ আমলে নির্মিত। এখানে আগেও অনেকে অনেক ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এক্সপিরিয়েন্স করেছে। আর এই ঘটনাটা ঘটার আগে আমি কখনো ভাবিনি যে আমার সাথে এমন কিছু ঘটে যাবে। ঘটনার দিন প্রতিদিনের মতো আমি পড়াশোনা শেষ করে শুয়ে পড়ি। মাঝে মধ্যে পড়ালেখার জন্য রাত জাগতে হয়। আর ঠিক তখনই আমি যখন
ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক 2টা কি 3টা। ঘুম ভেঙে যাওয়ার পর ঘুম আসছিল না, আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। ঠিক এমন সময় দেখি আমার বেডরুমের দরজা দিয়ে যে আমার আব্বু আমার বেডরুম থেকে একটা অবয়ব বের হয়েছে। বিষয়টাকে প্রথমে আমি খুবই নর্মালি নিই, যে হতেই পারে হয়তো আব্বু বের হয়েছে, উনি ওয়াশরুমে যাবেন। কিন্তু বিষয়টা কিছুক্ষণ পরে ঠিক কেমন যেন ঠেকলো। আমি দেখলাম যে অবয়বটা ঠিক আমার আব্বু আমার বেডরুমের সামনে দাঁড়িয়ে আছে। আমার বেডরুমের দরজা থেকে আব্বু আমার বেডরুমের দরজা স্পষ্ট দেখা যায়, যার কারণে আমি ডিম লাইটের আবছা আলোতে দেখতে পাচ্ছিলাম যে ওখানে একজন অবয়ব দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম যে অবয়বটা আস্তে আস্তে কাছে আসছে। আমি চিন্তা করতে লাগলাম যে আমি কি দেখছি। আর কিছুক্ষণ পর আমি যা খেয়াল করলাম তা হলো অবয়বটা ঠিক নর্মাল, যেমন যদি আমার আব্বুর অবয়ব হতো তাহলে সেটা একটা এজড মানুষ, লাইক 45 কি 50 ইয়ার্স এর একজন মানুষের যেমন অবয়ব, ঠিক তেমন ছিল না। আমি নোটিস করলাম যে অবয়বটা ছিল একটা টিনেজ অবয়ব, লাইক হয়তো আমার মতো। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম যে অবয়বটা দেখতে অনেকটা আমার মতোই না, এমনকি সে অবয়বটা আমার টি শার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। ঘটনাটা দেখার ওই মুহূর্তে আমি ঠিক কি করবো আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি প্রথম চিন্তা করলাম যে আমি আমার আম্মুকে ডাকবো। চেষ্টা করলাম কিন্তু মুখ থেকে কিছুই বের হচ্ছিল না। আমি চেষ্টা করছিলাম ডাকার জন্য আম্মু আব্বুকে, কিন্তু মুখ থেকে কিছুই বের হচ্ছিল না। তারপর আমি আমার হাত দিয়ে পাশের বেডে ফোনটা নিলাম, ফোন নিয়ে আম্মুর নাম্বারটা ডায়াল করলাম। ডায়াল করার পর আম্মুর বেডরুমে রিংটোন বেজে উঠলো। আর ঠিক তখনই আমি দেখছিলাম যে ওই অবয়বটা আস্তে আস্তে সরে যাচ্ছে আর ওয়াশরুমের দিকে সরে যাচ্ছে। আমার রুমের বেডরুমের যখন লাইট অন করা হলো তখন আমি একটু সাহস পেলাম। তখন আমি বিষয়টা জানতে চেষ্টা করলাম যে এতক্ষণ আমি কি দেখছিলাম। তখনই আমি আমার বেডরুম থেকে বের হই, লাইটস অন করি আর ওয়াশরুমের সামনে যাই। আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে হয়তো আমি এখন ওয়াশরুমের ভেতরে যাব আর হয়তো দেখবো যে ওয়াশরুমের ভেতরে যে গ্রিল আছে, গ্রিল বাঁকানো বা দরজা জানালা ভেঙে ফেলা হয়েছে। আমি ভাবতে চাচ্ছিলাম যে জাস্ট এটা একটা নর্মাল একটা অকারেন্স বা চোর এসেছে বাসার মধ্যে। কিন্তু দরজাটা খুলে, ওয়াশরুমের দরজাটা খুলে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম প্রতিদিনের মতো আম্মু যেভাবে দরজা জানালা বন্ধ করে দেয় সবগুলো দরজা জানালা ভেতর থেকে লাগানো, এবং কি আমি টয়লেটের দরজা জানালাও চেক করলাম, কিন্তু সব কিছুই ঠিক করা, এমনকি ভেতরে কিছুই নাই। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি আব্বু আম্মুর রুমে গেলাম, গিয়ে জাস্ট বসে পড়লাম। আব্বু আম্মু আমাকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে। আমি আব্বু আম্মুকে বলছিলাম যে আমি কিছু একটা দেখেছি। আর বিষয়টা ঠিক এমন ছিল না যে আমি হঠাৎ দেখেছি আর হঠাৎ আমার চোখের সামনে থেকে চলে গেল। আমি বিষয়টাকে কয়েক মিনিট ধরে লক্ষ্য করছিলাম। আমার সামনে দিয়ে ওয়াশরুমের দিকে সরে গেল আর আমি এখন ওয়াশরুমে গিয়ে দেখলাম যেটা কিছুই না। আমার আব্বু আম্মু ওই বাসাটাতে আমার আগে থেকে আছে, আর তাছাড়া গত 20 বছর ধরে আমরা ওই বাসাটাতে আছি। আমার আব্বু আম্মু এর আগে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, কিন্তু হয়তো আমরা ভয় পাবো বলে আমাদেরকে কিছুই বলেনি। সেই রাতে আব্বু আম্মু আমাকে বলে যে শুয়ে পড়ো, এইসব বিষয় ভাবতে হয় না। অনেক সময় হয়তো অনেক রাত করে পড়েছো, এর জন্য হয়তো উল্টাপাল্টা দেখেছো, এটা কিছুই না, শুয়ে পড়ো। ঘটনাটা ওখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু ঘটনাটা ওখানেই শেষ হয় না। তার পরের দিন আমাকে হঠাৎ জিজ্ঞেস করে যে তুই গতকালকে রাতে কি করছিলি। আমি বললাম গতকালকে রাতে আমার বলছিল আমাকে যে আমি যখন ফজরের নামাজের জন্য উঠি, ফজরের নামাজ যখন পড়ছিলাম তখন দেখলাম তুই ভাষা হাঁটছিস, আর শুধু হাঁটতেছিস না, তুই কিছুক্ষণ পরে এসে আমার নামাজের পাশে, আমি নামাজ পড়ছি আর তুই এখানে এসে হাসতেছিস। এটা কোন ধরনের কথা? তুই উঠছিস ভালো কথা, তুই উজু করে নামাজটা পড়ে নিবি, তা না তুই এখানে হাঁটতেছিস। কথাটা শুনে আমার অনেক কি বলবো আমি বুঝতে পারছিলাম না। আই ওয়াজ লাইক হোয়াট, এটা কোন ধরনের কথা? তারপর আমি তো বললাম যে আমি তো গতকালকে রাতে উঠিনি। সো আমি বুঝতে পারছি না ঘটনাটা কিভাবে আর বর্ণনা করা যায়। এইভাবে কোন ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, এটুকুই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার আরেকবার বলতে হবে, আরেকবার বলতে হবে প্লিজ। জি, হ্যালো লিসেনার,
লিসেনার্স, আমি এইচআর সাকিব, গভর্নমেন্ট সিটি কলেজ এইচএসসি এক্সামিনি 2016। জি। আমার ঘটনাটা আসলে ঘটে আমার 2014 সালের 17 মে, যখন আমার এসএসসির রেজাল্ট দিয়েছিল। ওই দিন আমি চাচার সাথে দেখা করার জন্য রাত আসার সময় প্রায় রাত 1টা থেকে 2টা বেজে গিয়েছিল। তখন আমি চাচার সাথে দেখা করার জন্য আসছিলাম, তো ওই কারণে অবশ্যই যেতে হচ্ছিল আমার চাচার বাসায়। ওই জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না প্রায় রাত 1টার দিকে। গাড়ি না পাওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিই লিং রোড থেকে কালুর দোকান পর্যন্ত হেঁটে আসবো, ওই ধরনের সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি হাঁটা শুরু করি। কিছু দূর আসার পর দেখি যে একটা বাস আসতেছে। আমি বাসটাকে সিগন্যাল দিই, সিগন্যাল দেওয়ার পর বাসটা থামাই এবং দেখি যে শুধু অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার ছাড়া পুরো বাসটাই খালি। আমি উঠে পড়ি এবং ওনারা বলতেছে যে ওনারা গ্যারেজে যাচ্ছেন, আসলে কোনো ভাড়া দেওয়া না, আমাকে লিফট দিচ্ছেন কিছুটা। ওই জন্য আমি উঠে পড়ি এবং ড্রাইভারের পাশে সিটে বসে পড়ি। বসে পড়ার পর কিছু দূর গাড়ি চলার পর কৃষি গবেষণা কেন্দ্র যেখানে আছে ওখানে যাওয়ার পর হঠাৎ দেখি যে গাড়ি হেডলাইটের আলোতে দুজন হুজুর হঠাৎ করে সিগন্যাল দিচ্ছেন এবং গাড়ি দাঁড় করানোর জন্য বলতেছেন। আমি বললাম যে ড্রাইভারকে যে হুজুর মানুষ তুলে নিলে হয়তো মঙ্গল হবে, ওই চিন্তা করে আমরা দুইজনকে তুলে নেওয়ার জন্য গাড়ি দাঁড় করাতে বলি ড্রাইভারকে, এবং ড্রাইভার গাড়ি দাঁড় করানোর পর হুজুর দুইজন গাড়িতে উঠে আসেন এবং আমি দেখি যে হুজুর দুইজনের কোলের মধ্যে একটা বাচ্চা ছিল, 6 থেকে 7 মাস বয়স হবে। ওনারা উঠা মাত্র একদম বাসের একদম পেছনের বেঞ্চে চিটে গিয়ে বসলো। আমরা একটু অবাকই হলাম, কারণ অনেকগুলো সিট থাকার পরেও কেন ওনারা একদম পেছনে চিটে গিয়ে বসলো। তারপরও ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলেন। বিজিবি ক্যাম্প যখন পার হলো তখন ওনারা দেখলাম যে হঠাৎ করে বাচ্চাটা কান্না শুরু করলো। আমরা কান্নাটার কারণ খুঁজতে গিয়ে লুকিং গ্লাসে আমরা দুইজনে দেখলাম, ড্রাইভার এবং আমি দেখলাম যে বাচ্চাটাকে দুইজন হুজুর মিলে একদম চিবিয়ে কাচ্ছে অনেকটা। আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমি নিজের চোখে একদম নিজের চোখে। এবং তারিখটাও বলতে পারবেন আপনি? 17 মে 2014। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এরপরে আর কোনো কথা হয় না এবং এটা নিয়ে কোনো আলাপও চলে না। উনি একদম, আমি কয়েকবার যখন এই ঘটনাটাও আমি যখন হোটেলে বসে শুনছিলাম তখনও কয়েকবার জিজ্ঞেস করেছি যে আপনি কি শিওর? উনি বলেছেন আমি শিওর। চলে যে আপনার নামটা বলবেন আপনি একটু প্লিজ, আপনার নামটা বলবেন। তারপর আমি বাপ্পা, কক্সবাজার কমার্স কলেজ থেকে বলছি। জি, আমার রাসেল ভাই, আমার হিস্টোরিটা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড মিলে, সেটা আমার সাথেই হয়েছিল। আমরা দুইজন বিচের পাড়ে বসেছিলাম, কিন্তু এক্স্যাক্টলি লোকেশনটা বলবো না কারণ ওটা হচ্ছে একটা জনপ্রিয় প্লেস। তো আমরা দুজন বসেছিলাম, তো গল্প করতেছিলাম। তখন প্রায় রাত 11:30 কি 12টা। তো হঠাৎ কথা বলার সময় সামনে দেখি যে আমি নিজের চোখে দেখতেছি একটা বিড়াল যে আমার দিকে প্রায় আমার কাছাকাছি আসতেছে, বাট আমার ফ্রেন্ড দেখতেছে ওটা মুয়াফ টাইপের কিছু। মুয়াফটা কি জিনিস ভাইয়া একটু বুঝে? মুয়াফ হচ্ছে আপনার এক প্রকার শিয়াল টাইপের প্রজাতি। আচ্ছা। তো তারপর আমরা দুইজনই খেয়াল করতেছি, কিন্তু ভাইয়া সামনে একটা যে হাঁটার একটা রাস্তা আছে, এই পাশ দিয়ে ওই পাশ বিড়ালটা পার হয়ে গেছে। কিন্তু আসলে ওইখানে যে ওইরকম কোনো হোলই নেই যে পার হয়ে যাবে। আমরা দুইজনে এটা ভালোভাবে চেক করে নিলাম, কিন্তু দেখতেছি যে না, ওইখানে যাওয়ার কোনো ওয়ে নেই। তারপরেও যে ওই পাশ দিয়ে এ পাশে পার হয়ে গেল। তারপর আমরা দুইজনেই খেয়াল করে আসছি যে ওইটাকে ধমক দিচ্ছি, মানে যে চলে যাওয়ার জন্য, বাট দেখতেছি ওটা আমাদের দিকেই তেড়ে আসতেছে। এরকম করতে করতে এক পর্যায়ে যেয়ে দেখি যে মানে আমার প্রায় কাছাকাছি চলে আসছে। পরে আমি ওটারে দৌড়ানোর জন্য যে সামনেই যাব, অমনিতে আমি হুচটকে ওখানে পড়ে গেছি। যে আমার লাকটা ভালো ছিল যে আমি যদি ওইটার পিছনে যেতাম তাহলে আমার হয়তো আজকে ব্যাড লাক হয়ে যেত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাসেল ভাই। অ্যাকচুয়ালি এটা ঘটে 10 বছর আগে, যখন আমার বিয়ে হয় 2005-এ। তো আমার শ্বশুরবাড়ি ফেনী, কোথায় আমি সেটা বলতেছি না। ফেনীতে যাওয়ার পরে আমি যাই জানুয়ারি 1st উইক, আমার বিয়ে হয় অক্টোবর 25 এবং আমি যাই নভেম্বরের 1st উইকে। যখন যাই, প্রথম 1 সপ্তাহ আমার সাথে তেমন কিছুই ঘটে না, শুরু হয় 1 সপ্তাহ পরের থেকে। তো সেদিন আমার আব্বু আম্মু সবাই আমাকে মানে শ্বশুরবাড়ি রেখে নর্মালি তারা চলে আসে ঢাকাতে। তো সেদিনেরই ঘটনা। তো দুপুর তখন 12:30 কি 1টা,
আমি গোসল করতে গেছিলাম এবং বাড়িতে আমার শ্বশুরবাড়ির বর্ণনাটা ফার্স্টে আমি দিচ্ছি। বাড়িটা ছিল একটু এল শেপের। ফার্স্টে ছিল সব লিভিং রুম, অন্য স্টোর রুম, আরো ডিফারেন্ট যারা ছিল তাদের রুম, এবং আমাদের রুমটা ছিল সবার শেষে। এবং বাড়ির সামনে ছিল একটা বড় উঠান, তারপরে ছিল একটা রান্নাঘর, আমাদের রান্নাঘর। তো দুপুরবেলা যেহেতু রান্না বান্নার সময়, তো আমার শাশুড়ি, আমার ননদরা সবাই রান্না নিয়ে বিজি ছিল। আমি ছিলাম বাসায় একা, মানে বাড়িতে একা বলতে গেলে। আমি তখন গোসল করে আসি, 12:30 1টা বাজে। গোসল করে আমি যখন আমার রুমে ঢুকি, বাথরুমটা ছিল আমার রুমের পাশেই, আচ্ছা। রুমে ঢুকে আমি দেখি যে বিছানার উপর কুচকুচে কালো একটা বিড়াল এবং তার চোখগুলো অসম্ভব লাল। আচ্ছা। তো এটা দেখার পরে আমি অনেক ভয় পেয়ে যাই এবং আমি অনেক চিল্লাচিল্লি শুরু করি। আচ্ছা। তো চিল্লাচিল্লি শুনে স্বাভাবিক আমার শাশুড়ি ননদরা দৌড়ায় আসে আমাকে দেখার জন্য কি হলো। তো আমি তাদেরকে বললাম যে আমার সাথে এরকম একটা সিচুয়েশন হলো। তো আমি যখন চিল্লাই তখন বিড়ালটা খাটের নিচে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে তো আমি তো আর ভয়ে দেখতেছি না খাটের নিচে কি আছে বা কি। ওরা যখন আসলো ওদেরকে আমি বললাম, বলার পরে আমার ননদরা দেখলো, খাটের নিচে চেক করলো, সেখানে কিছুই ছিল না। বাট আমি তো অনেক ভয় পেয়ে গেলাম। আমার শাশুড়ি আমাকে বলল যে না, আমি শহর থেকে গেছি, এর জন্য আমি ভয় পাইছি। তো আমি এটা নিয়ে আর ওনার সাথে তর্ক করি নাই। তো সেদিনেরই রাতের ঘটনা, বিকালবেলার ঘটনা, আমরা চা নাস্তা সবাই খেয়ে উঠানের মধ্যে বসে গল্প করতেছিলাম। তো আজান দিবে দিবে, সন্ধ্যার আজান, এমন ভাব 2-3 মিনিট বাকি আছে। ঠিক এরকম মুহূর্তে আমি একটা গরম বাতাস আমার গায়ে পাই। আচ্ছা। পাওয়ার পরে তা সবাই ঘরে ঢুকে যাচ্ছে এক এক করে। আমার শাশুড়ি আমাকে বলতেছে, বউ তুমি আসো, ঘরে আসো। তো আমি কোনো কারণ ছাড়াই এই কথা শোনার পরে ওনাকে গালাগালি শুরু করলাম, কোনো কারণ ছাড়াই। এবং গালিগুলা এমন গালি ছিল যেগুলা, আমি এই টাইপের মেয়ে না যে আমি গালাগালি করবো। রাইট। আমার হাজবেন্ড টোটালি মানে শক খেয়ে গেল যে কেন এরকম গালাগালি করতেছে। তো ও আমাকে থামানোর জন্য বা বকা দেওয়ার জন্যই হয়তো বা আমার সামনে আসলো। আসার পরে ওকে আমি এমন জোরে ধাক্কা দিলাম যে ও একদম উঠানের এক কোনায় যেয়ে পড়লো। আচ্ছা। ওখানে একটা টিউবওয়েল ছিল, ওই টিউবওয়েলের উপরে যেয়ে পড়লো। তো সবাই তো অবাক, কি ব্যাপার, আমি কিভাবে এত জোরে ধাক্কা দিলাম। আমি একটা মেয়ে মানুষ হয়ে তো আমার গায়ে এত শক্তি কিভাবে আসলো, রাইট, এত শক্তি কেন আসলো। তো যিনি আমার অ্যাকচুয়ালি একজন হুজুর ছিলেন, সে হল আমার ননদের জামাই। হুজুর বলতে উনি একটু নামাজ টামাজ মানে 5 ওয়াক্ত আল্লাহওয়ালা লোক ছিলেন, রাইট। তো উনি আমার হাজবেন্ডকে বললো যে ভাইজান ওনাকে কিছু বলেন না, সামথিং ইজ রং ওনার সাথে। তো আমার হাজবেন্ড আর কিছুই বললো না। আমার ননদের হাজবেন্ড আমার কাছে এসে আমাকে সূরা টুরা পড়লো আমাকে, আমি একটু স্বাভাবিক হলাম। হওয়ার পরে আমাকে ঘরে নিয়ে গেল, সাথে ছিল আমার ননদ। আমার ঘরে যে আমরা বসলাম, আর ফার্স্টে বলছি যে আমাদের লিভিং রুমটা ছিল বাড়ির একদম সামনে। তো ওই লিভিং রুমে আমার ননদের হাজবেন্ড, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড সবাই মিলে ওরা একটা নিল, মানে ডিসিশন নিল যে আমার হাজবেন্ডের এক কাজিন আছে ইউসুফ, ওনার কাছে আমাকে নিয়ে যাবে, কারণ উনি জিন এগুলা সারাতে পারতেন, জিন ভূতের যে ব্যাপারগুলো। তো আমার হাজবেন্ড যখন আমার কাছে বলতে আসতেছিল যে তুমি রেডি হও, ও যখন ঘরে ঢুকলো তাকে দেখার সাথে সাথে আমি বললাম যে আমি ইউসুফের কাছে যাব না। আচ্ছা। কিন্তু আমার হাজবেন্ড ভীষণ অবাক হয়ে গেল যে আমি কি করে জানলাম ইউসুফের কথা। ইউসুফের কাছে যাবেন, হ্যাঁ রাইট, কারণ সে এখনো আমাকে বলে নাই আমরা কোথায় যাব। রাইট। এবং আমি তার দিকে এমন বড় বড় চোখ নিয়ে তাকালাম যে ওর দেখে এটা ভয় পেয়ে গেল। তো অনেকক্ষণ পরে আবার সূরা পড়া হলো আমার কাছে, আমার শাশুড়ি কোরআন শরীফ নিয়ে পড়া শুরু করলেন। তো আমি একটু নর্মাল হলাম। নর্মাল হওয়ার পরে আমি যাব না এটা নিয়ে তুমুল ঝগড়াঝাটি হলো আমাদের বাসায়। তো যাই হোক, তখন এশার আজানের পরে ইউসুফ ওনার বাড়িতে এই আসরগুলা বসান। তো ওনাদের বাসায় আমি গেলাম। আমি সরি, যাওয়ার সময় যেই ঘটনাগুলা ঘটলো, আসরের এশার আজান শেষ হলো, আমার শ্বশুর আসলেন, আমরা সবাই হাঁটা শুরু করলাম। আমাদের বাসা থেকে যেতে লাগে 5 কি 7 মিনিট, ওনার বাসায় যেতে লাগে 5 কি 7 মিনিট। আমরা রাস্তায় রওনা দিলাম। তো ফার্স্টেই হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়েই হচ্ছে একটা পুকুর, পুকুরের পাশে একটা গাছ, গাছের পরে একটা কবরস্থান, তারপরে রাস্তা, এবং রাস্তার দুপাশে ছিল জমি, সব চাষের জমি অ্যাকচুয়ালি। তো তখন তো শীতের টাইম, জমিটা মোটামুটি খালি ছিল, অত ভরা ছিল না।
তো আমরা যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম 2-3 মিনিট পরে আমার হাজবেন্ডের কাছে আমি গেলাম। ফার্স্টে ছিল আমার শ্বশুর, যখন আমরা রাস্তায় হাঁটতেছিলাম উনি একাই হাঁটতেছিল, আমার হাজবেন্ড আর আমার ননদের হাজবেন্ড একসাথে হাঁটতেছিল, আর পিছনে ছিলাম আমার শাশুড়ি, আমি আর আমার 2 ননদ। তো ওই 2-3 মিনিট হাঁটার পরে আমার শাশুড়িকে রেখে আমার হাজবেন্ডের কাছে গেলাম। বললাম যে আমি আমার শাশুড়ির সাথে হাঁটবো না। কেন হাঁটবো না? আমি হাঁটবো না, আমার ওনাকে ভালো লাগে না। উনি কি করছে? কিছুই করে নাই, ওইখানেই ঝগড়া, আমার হাজবেন্ডের সাথে তুমুল ঝগড়া। তো ঝগড়ার এক পর্যায়ে আমি ওই জমির মধ্যে নেমে হাঁটা শুরু করলাম, হেঁটে চলে যাচ্ছি আমি, এবং ওরা আমাকে ডাকতেছে আমি ফিরেও একবারের জন্য পিছে তাকাইতেছি না। তো যাই হোক, আমি চলে যাইতেছি। তো আমি কিছুক্ষণ হাঁটার পরে, কতক্ষণ হাঁটতেছি আমার মনে নাই, দেখলাম যে একটা লোক হাতে হারিকেন নিয়ে আমাকে বলতেছে যে, উনি যে সাদা শার্ট পরা এটা আমার মনে আছে, লুঙ্গি পরা কি কালার এত কিছু আমার মনে নাই, বাট অন্ধকারের জন্য সাদাটা বোঝা যাচ্ছে। তো উনি আমাকে বলতেছে যে তুমি আসো আমার সাথে, ওরা তোমাকে বিপদে ফেলবে, তুমি আসো, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। তো আমি বললাম যে আপনি আমাদের বাসা চেনেন? বললো যে তুমি আসো, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। তো আমি চলে গেলাম, ওনার সাথে হাঁটতেছি, কোনো কিছু না, কোনো কথা না, জাস্ট ওনাকে আমি ফলো করতেছি। অনেকক্ষণ হাঁটার পরে আমার হাজবেন্ডেরই একজন কাজিন, ওর সাথে ওই ক্ষেতের মাঝখানে দেখা হলো। বললো ভাবি আপনি এত রাতে কোথায় যাইতেছেন? আমি বললাম যে আমি ওনার সাথে বাসায় যাচ্ছি। তো বাসায় তো এদিকে না। তো বাসায় এদিকে না, এদিকে কি? এদিকে তো শ্মশান, মানে যে হিন্দুদের পুরানো হয়, তো শ্মশানের দিকে। তো ওই মুহূর্তে আমি আর কিছু বললাম না। বলার পরে উনি বললো আপনি আমার সাথে আসেন। তো উনি আমার হাত ধরে নিয়ে যাচ্ছেন। তো আমি পিছনে তাকায় দেখলাম লোকটা তখনও দাঁড়ানো আছে, বলতেছে তুমি যেও না ওর সাথে, তোমাকে বিপদে ফেলবে ওরা। তো যেতে যেতে আমরা রাস্তায় উঠে আসলাম। অনেকক্ষণ হাঁটার পরে আসার পর আমি দেখলাম যে আমার হাজবেন্ড দৌড়ায় দৌড়ায় আসতেছে। তো আমাকে বললো যে তুমি এত জোরে জোরে হাঁটতেছো, তোমাকে আমি ধরতে পারতেছি না, অনেক হাঁপাইতেছিল। তো যাই হোক, ওই লোক মানে আমার কাজিন, মানে হাজবেন্ডের কাজিনের সাথে যে দেখা হলো যে আপনারা কোথায় যাচ্ছেন, ওরা বললো যে ইউসুফের বাসায় যাচ্ছি। যে ঠিক আছে চলেন, আমরা সবাই মিলে হাঁটতেছি। হাঁটার পরে আমার হাজবেন্ড পড়ে গেল মাটিতে কোনো কারণ ছাড়াই, উষ্টা খায় পড়ে গেল, এবং মাথা দিয়ে এমন রক্ত বের হইতেছে বলার মতো না, যে এত রক্ত বের হইতেছে। কিন্তু সে এত জোরেও পড়ে নাই যে তার মাথা ফেটে রক্ত বের হবে। তো হালকা একটু পরে এত রক্ত বের হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমরা অনেক কিছু ওখানে করলাম, ফেস করার পরে আমরা গেলাম ইউসুফের বাসায়। ইউসুফের বাসায় ঢুকলাম, ঢুকার আগ পর্যন্ত অনেক কাহিনী হলো। তো ঢুকার পরে ইউসুফ আমাদেরকে বসতে দিল একটা ঘরে। ঘরটা চারিদিকে পর্দা দেওয়া, মানে অন্ধকার করার জন্য, এবং ওই ঘরে শুধু আমি আর আমার হাজবেন্ড ঢুকলাম, আমার বাকি মানুষ ছিল বাইরে, আর ইউসুফ ছিল। তো লাইটটা বন্ধ করে দিল, উনি মিষ্টি আনলেন, মিষ্টি রাখলেন, পাশে একটা চেয়ার ছিল সোফা টাইপের। তো যাই হোক, লাইট অফ হয়ে গেল, চারিদিকে অন্ধকার, এবং একটা ফুটাও ছিল না ওই ঘরে যে আলো আসবে এরকম। ওইখানে যাওয়ার পরে ইউসুফ কিছুক্ষণ একটু নিজে মনে মনে কি জানি দোয়া পড়লেন। দোয়া করার পরে হঠাৎ করে ওনার বাড়িটা ছিল টিনের চাল, মানে খুব জোরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এবং এমন আওয়াজ হচ্ছিল যে চালটা এখনই ভেঙে পড়বে। তো একজন আসলো, বলল আসসালামু আলাইকুম, দিল আসসালামু আলাইকুম নাকি কণ্ঠে, বলল যে বসেন। এখানে সে বসলো, যে সোফাটা রাখা ছিল ওখানে। তো ওইখানে শুধু আমরা 3 জনই ছিলাম, এমন না যে আরেকজনের উপর সে ভর করছে। তো সে ডিফারেন্ট একটা পার্সন এসে ওই চেয়ারের মধ্যে বসলো। তো যাই হোক, ওনাকে খাওয়া দাওয়া করলো, উনি মিষ্টিটা খালো। খাওয়ার পরে বললো যে আচ্ছা আপনার ঘটনা বলেন, মানে কি জন্য আপনি আমার কাছে আসছেন। তো আমার হাজবেন্ড ওকে বললো ডিটেলস, যে সন্ধ্যা থেকে এরকম এরকম হচ্ছে। তো শোনার পরে উনি খুব মনোযোগ দিয়েই শুনলো। শোনার পরে আমাদেরকে বললো যে ঠিক আছে, আমাকে 2-3 মিনিট সময় দেন। তো 2-3 মিনিট বলে এটা উনি চলে গেল, এবং গেল ঠিক সেরকমই শব্দ করে, টিনের চালটা এরকম ভেঙে চলে গেল। যাওয়ার 2-3 মিনিট বা তারও কম বা তার বেশি হবে, এত কিছু দেখি নাই আমরা। ঠিক সে ফেরত আসলো ওইরকম আওয়াজ করে টিনের চাল, এবং এসে ঠিক সালাম দিল, এবং এসে বলল যে আমাদের বাসার যে শ্বশুর বাড়ি ছিল সেখানে সামথিং রং। কি রং? তো সে বলল যে তেঁতুল গাছটা ছিল পুকুরের পাশে, সেইখানেরই আমার আব্বু আম্মু যখন ঢাকায় চলে আসতেছিল, আমি তাদেরকে বিদায় দেওয়ার জন্য গেছিলাম। সেখানে ওই তখন 9টা কি 10টা বাজে এরকম সকাল। ওই সময় ওই তেঁতুল গাছের নিচে আমি কিছু একটা ফেলছিলাম।
ফেলছিলাম বলতে সে বলছে যে আমি তার গায়ে পানি ফেলছি, কিন্তু আমার মনে নাই আমি কি ফেলছি, হয়তো বা পানিই ফেলছি। এইটাই তখন সে দাঁড়াই ছিল এবং আমি হলুদ রঙের একটা শাড়ি পরা ছিলাম, আমার মনে আছে, এবং সেটা দেখে সে আমাকে খুব পছন্দ করছে। সেই তখন থেকে সে আমাকে ধরলো, এর জন্য আমি এরকম করতেছি। এবং তাকে বলা হচ্ছে ঠিক আছে তুই ধরছিস ভালো কথা, তুই এখন ছেড়ে দে ওকে। না, আমি ওকে ছাড়বো না। তো ওই যে জিনটা ইউসুফ নিয়ে আসছিল ওনার নাম ছিল আসলাম, এবং যে আমাকে ধরছে সে ছিল হিন্দু, তার নাম হইলো কৃষ্ণ। তো আসলাম আর কৃষ্ণর মধ্যে অনেক কথাকাটি হইলো, হওয়ার পরে সে ছাড়বেই না। তো এর মধ্যে সামহাও ওই আসলাম তাকে একটা কাচের বোতল টাইপের লম্বা, ওটার মধ্যে তাকে ভরলো ওই কৃষ্ণ জিনটাকে, যে আমাকে আস্ত করছে। আচ্ছা, তো ওটা ঢুকানোর পরে আমরা চোখের সামনে দেখতেছি যে বোতলের ভিতরে একবার পিঁপড়া, একবার মাছ, এরপর তো লাইট জ্বালিয়ে দিয়েছিল নিশ্চয়ই। এরপরে লাইট জ্বালিয়ে দিছিল, এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই ঘরে চলে আসলো। তখন কি ওই যে আসলাম ছিলেন? না, তখন আসলাম ছিলেন কিনা জানি না, বাট উনি কোনো প্রেজেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম না, কেউ আচ্ছা। ছিল না, আমরা তিনজন ছাড়া। এবং আপনি ওই দেখলেন যে বয়ামের মধ্যে কিছু একটা ভরা আছে, এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি হচ্ছিল যে বয়ামটার মধ্যে কৃষ্ণকে ভরা হয়েছিল। সেই বয়াম বয়ামটার মধ্যে হচ্ছিল, একবার আমরা যখন ফার্স্ট লাইটটা জ্বালাই আমরা দেখতে পেলাম একটা মাছি। মাছিটা হঠাৎ করে চোখের সামনেই 2-3 সেকেন্ড পরে একটা হয়ে গেল কেঁচো। আচ্ছা, কেঁচো হয়ে যাওয়ার পর হয়ে গেল পিঁপড়া। মানে 4-5 বার সে বেশটা বদল করলো। তারপরে যাই হোক, সে কিন্তু আমরা যখন লাইট জ্বালাই দেখতেছিলাম, সবাই তো একসাথে ঘিরে দেখতেছিলাম, কিন্তু আমাকে পিছন থেকে বলতেছিল তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। 2 বার আমি শুনতে পাচ্ছি। কণ্ঠটা কেমন ছিল আসলে? কণ্ঠটা আসলে মানে ফিস ফিস করে একটা কথা বলার যেরকম এটা হয়, সাধারণ মানুষেরই কণ্ঠ? সাধারণ মানুষও বলবো না ঠিক, কণ্ঠটা ছিল ফিস ফিস করে একটা নাকি নাকি গলায় বলা। আচ্ছা, ফিস ফিস করে বলে যেরকম ফিস করে, শোনা যায়। খুব জোরে না, মানে আমরা নর্মাল যেভাবে কথা বলি সেরকম না। তো সে বললো তোমাকে আমি ছাড়বো না। ঠিক আছে, আমি আর কোনো কিছু পাত্তা দিলাম না, আমি খুব ভয়ে আমার শাশুড়ির পিছনে চলে গেলাম। তো সেদিনের মতো বাসায় চলে আসলাম। চলে আসার পরও আমাদেরকে রাস্তায় যখন আমরা চলে আসতেছিলাম তখনও আমাকে বলতেছিল তোমাকে আমি ছাড়বো না, কিন্তু এবার ফিস ফিস করে বলে নাই, সে জোরেই বলছে। এবার জোরে শোনা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই যে ইউসুফ, সেই বোতলটা তাদের বাড়ির পিছনেই ছিল একটা কবরস্থান, সেই কবরস্থানে সে বসে এটা পুঁতে রেখে দিবে, আর বাকি যে কাজগুলো সে কালকে সকালে করবে, এখন আর করা যাবে না। তো আমরা তখন যখন আমরা চলে আসতেছিলাম, আমরা ওই বাড়ির ভিতর থেকেই শব্দ পাচ্ছিলাম যে তোমাকে আমি ছাড়বো না। এবং সেই থেকে এই পর্যন্ত এখনো আমি ছোটখাটো অনেক কিছু ফিল করি। যেমন আমেরিকার ঘটনায় বলি, আমি ফিল করি যে আমি যখন রাস্তায় সামটাইমস আমাকে অনেক ভোরে উঠে যেতে হয়, লাইক আমি আমার 7টা থেকে কাজ, আমার ট্রেনে যেতে লাগে 2 ঘন্টা, তো অ্যাটলিস্ট আমাকে 5টা বাজে ঘর থেকে বেরোতে হয়, তখন অন্ধকারই থাকে। তখন আমি ফিল করি যে আমার পিছনে কেউ হাঁটতেছে, লাইক শুকনা পাতা হাঁটতেছে, পিছু তাকায় দেখি কেউ নাই। তারপরে স্নোর মধ্যে যখন যে ঘোলা হয়, পচ পচ করে পানির একটা আওয়াজ হয় না, আমি ফিল করি যে স্নোর মধ্যে কেউ হাঁটতেছে, কিন্তু আমি পিছনে তাকায় দেখি কেউ নাই। আপনার জানালার সাথে আপনি দেখেন অনেক সময় আপনি বলছিলেন যে- হ্যাঁ, আমার ঘরের যে জানালা, যেটা এবার আসার পরে হইতেছে, এবং আমি শ্বশুরবাড়ি যে এবার গেলাম, আমার এবার এসে আসার পরে তখনও আমি ফিল করতেছিলাম যে কেউ আমার রুমের ভিতরে প্রেজেন্ট আছে, এবং একা আমি থাকতেই পারতেছিলাম।